মুশকিলে পড়ে গেছি। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলছেন, পৈত্তিকান সন্নিপাত যান, কফবাত সমুদ্রবান। থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরও আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলছে, অপস্মারে জ্বরে কাশে কামলায়াং হলিমকে। থাক থাক, আপনার শাস্ত্র থাক। তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনারও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটে বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল, তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চেবন বলেছেন, ভেষজং হিতবাক্যাঞ্চ তিক্তং আশুফলপ্রদং। আজ তবে উঠি দত্তমশায়। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলেও ন, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে। তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি। সে কি রকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। সে তো অনেকদিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানতো ভাই, অনেক কষ্টে টাকা করেছি। কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে। তাই এর জন্য টাকা যতই খরচ করছো, ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতোতে থাকতে পারতুম না। কিন্তু এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বড় দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকোপিত হয়েছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছে আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো তো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। পিসেমশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা। ওই যেখানটাতে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? না বাবা। আমি যদি কাঠ বিড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশায় আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমূল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জান না? আমি যে পুঁথি কিছুই পড়িনি তাই জানি নে। দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু,
তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেম সায়, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেম সায়, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি? দেখবার এত আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা! কাজ নেই, কর্ম নেই, খামকা পাহাড়টা পার হয়ে চলে যাই, কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বা। দই, দই, ভালো দই। দইয়ালা, দইয়ালা, ও দইয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনব? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি! কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা, বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছ? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছ বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলছ, আমাদের গ্রামে গরু চড়ে বইকি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বা বা, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঘ কাঁধে নিয়ে, ওইরকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কোনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই, 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কাপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। দই, দই, ভালো দই, সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে কয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই, 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 ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল 3 রাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘণ্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি।
আচ্ছা, তুমি ঘণ্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়, সময় হলে তবে আমি ঘণ্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘণ্টা, আমার ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পেশেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পেশিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘণ্টা বাজে, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং। তোমার ঘণ্টা কেন বাজে? ঘণ্টা এই কথা সবাইকে বলে। সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোন দিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নে। কিন্তু তোমার ওই ঘণ্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশে নড়িয়ে গিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এ ছেলেটি ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি। দেখো একদিন তোমার নামেও চিঠি আসে বই কি। দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকুটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশে নড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি? বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘরে? ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। হা হা হা, ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ। তুমি হাসছ কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঝা করে তখন ঘণ্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোনো অন্ধকারের ভিতর দিয়ে ঘণ্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাঁধাবে। কই মোড়ল? কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি নে। কি পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকহরকোরা যদি আমাকে না চেনে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। কে রে? রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজার ডাকহরকোরা তোমার কথা শোনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাসরি, সাধ্য কি? তুমি ডাকহরকোরাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে?
রাজা যদি চিঠি লেখে তাহলে? এই ছেলেটা তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে, তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসি কি কালই আসি। মোড়ল মশাই, তুমি অমন করে কথা কচ্ছ কেন? তুমি কি আমার উপর রাগ করেছ? বাস রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার! রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বড় বার হয়েছে দেখেছি। 2 পয়সা জমিয়েছে কিনা এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। রোশোনা, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ, শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়ি। বাস রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার! রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বড় বার হয়েছে দেখেছি। 2 পয়সা জমিয়েছে কিনা এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। রোশোনা, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ, শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসি আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে, তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নিবার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তের ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। কে তুমি মল ছমছম করতে করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছা করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি নে কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধু, কেবল এইটুকু খোলা। তুমি কি বলো না, আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেরে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো। জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাঁপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতি? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষিমেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফিরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবি। ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব, তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হই, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবি? আসবো। আসবি? আসবো। আমাকে ভুলে যাবি না, আমার নাম অমল। মনে থাকবে তোমার? না, ভুলবো না, দেখো, মনে থাকবে। ভাই,
তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এইখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলব। এই যে আমাদের লাঙল, আমরা দুজনে 2 গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরব। আমার এই ঘরের সামনে দিয়েই ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলব? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতরে একলা খেলতে ভালো লাগে না, এসব ধুলোয় ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। বাবা, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই পড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সিপাই। এসব তুমি আমাদের দিয়ে দিলে? তোমার কষ্ট হচ্ছে না? না, কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ তো বকবে না? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে, আমি নতুন খেলনা আনিয়ে দেব। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সিপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকাঠি পড়ে আছে, ওইটাকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে। জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবই 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘণ্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসব। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি ভাই। তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাকঘর করাদের চিনো? হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। কি তারা? নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরও কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে, তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। আচ্ছা, দেব। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। না পিসেমশাই, না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি নে, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছ। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। এই যে ফকির, এসো, আমার বিছানায় এসে বসো। হ্যাঁ, এ যে, হ্যাঁ, আমি ফকির? হ্যাঁ, তুমি যে কি নও তা তো ভেবে পাইনি। ক্রোচদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে?
নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ি, আর ঝাঁকি ঝাঁকি সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে, পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুংটাং ঠুংঠাং করে বাজাতে বাজাতে কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখি। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখত, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বিধি সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিত। আমি যদি পাখি হতুম তাহলে তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না। বোধহয় ওতে তোমার কিছু লোকসানই হতো। আর তো আমার চলল না। আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললুম। পিসে মশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে? গেছে বই কি। তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে ক্রৌঞ্চ দ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে। বলে গেছে তাদের গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্ঝিটির বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফিনাশুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। বাহ বাহ, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্ঝির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, পিসে মশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে? তবে তো তুমি সব জানো দেখছি। সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে? তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই। মনে হয় যেন আমি অনেকবার দেখেছি। সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো, আমি দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে। সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে। নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাঁদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি তো দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজা কি জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না। তিনি তোমাকে যা দিবেন অমনই দিয়ে দেবেন। না না,
আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি খঞ্জনি বাজিয়ে নাচব, সে বেশ হবে না? সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। কে বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে অন্ধ খোড়া, সে রোজ আমার জানলার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সে তো বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসে মশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকুই যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বল আর নাই বল। ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকুই যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বল আর নাই বল। তাও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনি ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না। ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে। তাই নিয়েও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরুচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখি অবধি এখন আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানিনি। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। তোমরা দুজনে মিলে এ কি ফেসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন, হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছে কি? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানিনে? তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন জাঁতা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। ফকির, রাজা কি রাগ করবে? আমন বললেই হলো, রাগ করবে। কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি... আসবে, চিঠি আজই আসবে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটিই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন। দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে।
না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি। ওকে বাইরে যেতে দিনে, দরজা তো প্রায়ই বন্ধ রাখি। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও। না হয় দিন 2-3 তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে। ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওতে রবিকে বড় জাগিয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন, কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরেই এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারব না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো। যদি রাখবার হয় তো সেইটেতেই টেনে রাখতে পারবে। ফকির, রাজা কি রাগ করবে? কি রে ছোঁড়া? আরে আরে, চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি। আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই? এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে, ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যেই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোঁড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, একখানা অক্ষর শূন্য কাগজ দিয়া। এই যে তাঁর চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? হাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি, এই সত্য তাঁর চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে। আমার চোখে আজ সব সাদা। আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্যে তোমাদের মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। হাত জোড় করিয়া, মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করিবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজ কবিরাজকেও সঙ্গী করে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? উনি আরো একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার ওপর রাগ করেছ। তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটি, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি নে? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছি, আমি খুলে দিচ্ছি।
ফকির, ও কিউ এ কি উৎপাত! খোলোদ্বার! কে তোমরা? খোলোদ্বার! মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছি। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতি হোক না দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রি দূত? কত রাত্রি? আজ 2 প্রহর রাত্রি। যখন আমার বন্ধু প্রহরী নগরীর সিংহদ্বারে ঘণ্টা বাজাবে, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ! খুলে দাও, খুলে দাও! যত দ্বার জানালা আছে সব খুলে দাও! বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারখার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারব, আমি পারব। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। মাধবীর প্রতি, এই ঘরটি রাজার আগমনের জন্যে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসুনি, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে রইলেন। অমলের কানে কানে, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। তাঁর কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থাটা ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছ বাবা? আমি তার কাছে চাইব, তিনি যেন আমাকে তাঁর ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসে মশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো। আমরা তো কিছুই জানতুম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্যে ভালো ভালো কিছু। কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিওরের কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এ যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না।
যা ঘুমিয়ে পড়েছি। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। কখন জাগবি? অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। এ কখন জাগবে? এক্ষুনি, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি,